আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি সুজানা। দেশের অর্থনীতির গতিশীলতা বাড়াতে চট্টগ্রাম বন্দরই ভরসা বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশের এই প্রধান সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড নয়, নেপাল, ভুটান সহ 7 সিস্টার্সেরও হৃৎপিণ্ড এ বন্দর। এছাড়া চট্টগ্রাম শহরকে চলতি মৌসুমের মধ্যে জলাবদ্ধতা মুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দিনব্যাপী সফরে বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। পরে দেশের প্রধান সমুদ্র বন্দরের NCT-5 পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরকে মূল ভরসা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির অগ্রগতির জন্য বন্দরের পথকে উন্মুক্ত করতে হবে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা প্রচার হবে। শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযোগ। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। বিশ্বমানের অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে চট্টগ্রামকে তুলে ধরা সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে টানলেও হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়। পরে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউসে চট্টগ্রাম প্রশাসনের উদ্যোগে মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কে উন্নয়ন সংক্রান্ত মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা। যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, কতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব, সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই, সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা। না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল। অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে। এ সময় সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। জাহিদ রহমান, আরটিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। সাম্য হত্যার ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে এ দাবি করে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বুধবার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের, মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ময়নাতদন্ত শেষে সাম্যর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাহরিয়ার আলম সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রপার বিচার লাগবে, এটাই আমাদের কথা, বিচার লাগবে এবং এই ক্যাম্পাসটাকে আমরা একটা সেফ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এর থেকে এটা ছাড়া আর আমাদের কোনো ইচ্ছা নাই। হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত
লক্ষ্য করছি না। সাম্য হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে ফেসবুক পোস্টে সাম্য হত্যার বিচার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন। দীপন দেওয়ান, RTV, ঢাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং জগন্নাথের সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে সকালে রাজধানীর কাকরাইলে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষক শিক্ষার্থীরা। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করলে ছাত্র, শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত 36 জন আহত হয়। এর আগে মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেয় জবি শিক্ষার্থীরা। শিক্ষার অধিকার নেওয়ার জন্য এরকম তালবাহানা বিশ্বের কোথাও হয় না। বাজেট বৈষম্য শুরু করছে, হল নাই কিছু। ঢাকা শহরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে হয়? আমরা শান্তিপূর্ণ অবস্থা নিচ্ছি, মেয়ের আসছে, পুলিশে কোন সাহস এমনি মারে? আমরা আমাদের শিক্ষার মূল 3টা দাবি চাইছি। যদি মৌলিক অধিকার দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিক। জগন্নাথে যখন 19 সালে ভর্তি হয়ে শুনছিলাম যে বেগম খালেদা জিয়া করে দিছে, হাসিনা কোনো উন্নয়ন করে নাই, তাই ইউনিট এসে লাভ কি আমাদের? আমাদের 50-এর অধিক স্টুডেন্ট হাসপাতালে ভর্তি, তারা আমাদের সাথে কেন এই ধরনের কাজ করলো? তারা জবাব দিবেন। আমাদের হল আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। আমরা আসার আগেই সাউন্ড গ্রেড মারা শুরু করেছি, তার মানে উস্কে দিয়েছে। পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক। অপরাধ বাড়ার পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনাও ঘটবে, এমনটা মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। তিনি বলেন, এতে শুধু অপরাধী নয়, নিষিদ্ধ দল ও সংগঠনও সুযোগ নেবে। এয়ার বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গেল বছরের 5 আগস্ট পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করে। আবু সাইদের মতো নিরস্ত্র শিক্ষার্থীকেও হত্যা করতে ছাড়েনি আইন শৃঙ্খলা বাহিনী। গুলি খাইছে একটা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় গেল 12 মে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে সর্বত্রই। নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত অবাস্তব। এতে করে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। অপরাধীরা সুযোগ নেবে, খুন, ছিনতাই, রাহাজানি করবে যেখানে জানে যে পুলিশ ধারে কাছে নেই এবং পুলিশের কাছে যেহেতু কোনো মারণাস্ত্র নাই, সুতরাং এই অপরাধের মাত্রাটা ভীষণভাবে বেড়ে যাবে। এই বিশ্লেষকের মতে আগে কাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেত, কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে না। যেসব দল, যেসব সংগঠন এখন আপনার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা তো প্রথম টার্গেট, সফট টার্গেট হবে লেথাল অস্ত্রবিহীন পুলিশ। সুতরাং এটা পুলিশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে। পুলিশের অস্ত্রটা সরিয়ে নেওয়াটা খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ একটি অবস্থান বলে আমি মনে করছি। AR বাদল, RTV, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 4 কোটি 81 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করে দুদক। 2023 সালে তারেক রহমানকে 9 বছর ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা। আদালত বিলম্ব মওকুফ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে তার আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করেছেন। জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। জিয়া পরিবারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদুর রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। আদালতের রায়ে জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। 1 জুনের রায়ে দলটি নিবন্ধন ফিরে পাবে এবং নতুনভাবে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দলের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ারও আশা জানান তিনি। দুপুরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিল শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণার পর এসব কথা বলেন শিশির মনির। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ 1 জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। পরে 2018 সালের 7 ডিসেম্বর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে কাকরাইল এলাকায় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাহাত, জানাবেন আন্দোলনকারীরা আর কত সময় ধরে বিক্ষোভ করবেন? এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে জানাবেন। ফারিয়া, দাঁড়িয়ে আছি কাকরাইল মোড়ে, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি যে জমায়েত হয়েছেন এবং অবরোধ করেছেন এই রাস্তাটি যমুনায় যাওয়ার যে পথটি বা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই দিকে যাওয়ার যে পথটি। এবং আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গিয়েছেন এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে 70% শিক্ষার্থীর জন্য নিশ্চিত আবাসন ব্যবস্থা এবং এর পাশাপাশি শিক্ষার জন্য বেশ কিছু দাবি দাওয়া তারা এখানে তুলেছেন। এই দাবি দাওয়াগুলোর পাশাপাশি তারা যেটি বলছে যে সকালে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ সাউন্ড গ্রেনেড মারার যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে এখানে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে যে ফ্যাসিবাদী এই আচরণ এখনো কেন করা হচ্ছে তাদের সাথে, এই নিয়ে একটি বিতর্ক বা একটি ক্ষোভের অবস্থান আমরা দেখতে পেলাম শিক্ষার্থীদের মাঝে। এবং এর বাদে আমরা যেটুকু দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন শিবিরের সভাপতি এবং ছাত্র শিবিরের সভাপতি, তিনি একই সাথে নিন্দা জ্ঞাপন করলেন এবং শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই সমস্যার সমাধান এখনই হওয়া উচিত। এই সমস্যাকে আরও দীর্ঘায়িত করা বা প্রলম্বিত করা মোটেও উচিত হবে না। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেদিন তাদের ক্ষেত্রেও এখানে একটি বিশেষ উঠে আসছে যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন হল নেই সেই বিষয়টি নিয়ে মূলত এই ব্যাপারটি হয়েছে। অর্থাৎ যদি পুরো ব্যাপারটিকে দেখতে যাই তাহলে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল আবাসন ব্যবস্থা, আবাসনের পাশাপাশি অন্যান্য যে খরচ রয়েছে সেগুলোর জন্য বা এই বাজেটে তাদের যে প্রস্তাবিত বাজেট সেটিকে সম্পূর্ণভাবে দেওয়ার যে দাবি, এই দাবিগুলো নিয়ে তারা এখানে জমায়েত হয়েছেন এবং তারা দাবি করছেন যে এই দাবিগুলো পুরো না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে নড়বেন না। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি বিগট। পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে তার দেশ সমর্থন করে। At that time, it was very shortly. Is that the people of Gaza have suffered tremendously. For too long, many American presidents have been afflicted. What I can say on this is that we are aware that the interim government has banned. আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। Peaceful assembly and association for all. একদিকে ক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের শঙ্কা
এর মধ্যেই জ্বালানি সংকটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে বস্ত্র ও পোশাক শিল্পে। এতে উৎপাদন কমে যাওয়ায় ক্রয় আদেশও কম। এতে ব্যবসায় অন্ধকার দেখছেন উদ্যোক্তারা। তবে জুনের মধ্যে অন্তত 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা তিতাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে গেল কয়েক বছরে দফায় দফায় দাম বাড়ানো হয় গ্যাসের। তবে গেল 2 সপ্তাহে মারাত্মক গ্যাস সংকটে পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের কারখানাগুলো। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সহ বেশিরভাগ এলাকায় কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। জাস্ট অলমোস্ট জিরো। এই প্রেসার নিয়ে এই প্রেসারে গ্যাস সাপ্লাই হলে আমি আমার বয়লার চালাতে পারছি না। বিষয়টিকে শিল্পের জন্য ক্রান্তিকাল বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। একটা অচল অবস্থার মধ্যেই কিন্তু আমরা আছি, আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই তারপরে যদি আমাদের ডোমেস্টিক সমস্যাগুলো আবার বাড়তি আমাদের উপরে চেপে বসে, তাহলে সামগ্রিকভাবে এই চলমান আমাদের যে অর্থনীতি, যে মেরুদণ্ডের কথা যেটা আমরা বলি তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু একদম ধ্বংসের মুখে চলে যাবে। সরবরাহ বাড়াতে কূপ খনন ও এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। পাশাপাশি গ্যাসের সিস্টেম লস কমানো সহ দুর্নীতি বন্ধেরও তাগিদ দেন তারা। দেখা গেছে যে 1% সিস্টেম লস কমানো গেলে 1000 কোটি টাকার যে ভর্তুকি বা 1000 কোটি টাকা তিতাসের সেফ হয়। জ্বালানি মন্ত্রণালয় এলএনজি আমদানি করতে পারছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। আমরা বলেছি তাইলে এক কাজ করেন, অতিরিক্ত 2-3টা জাহাজ আমদানি করার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা আমরা যোগান দিই। কারণ আমাদের থেকে তো আপনি তিতাস তো আমার কাছ থেকে বিল নেয় প্রতি মাসে, ওই বিলের টাকাটা আমি অ্যাডভান্স দিই। তিতাস বলছে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস। জুনের মধ্যে সরবরাহ বাড়বে বলে সেই আশার কথাই জানালেন তিনি। আমি পাচ্ছি মাত্র 1500 বা অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট, 1520, 1530, কোনো সময় 1500। তাহলে আমার কিন্তু ডেফিসিটটা প্রায় 400-350 মিলিয়নের একটা ডেফিসিট রয়ে গেছে পার ডে। সেটা মের সেকেন্ড উইক, থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে দিয়ে প্রায় 50 থেকে 60 মিলিয়ন গ্যাস বৃদ্ধি পাবে বলবে আমরা আশা করছি এলএনজি থেকে, এবং জুনের ফার্স্ট উইকের পরে আরো 50 মিলিয়ন গ্যাস পার ডে এলএনজি থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এলএনজির পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আহরণও বাড়ছে বলেও জানান তিনি। জুনে 100 মিলিয়ন বাড়বে আমরা আশা করছি। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, পেছনে কাজ করছে গণতন্ত্রকামী মানুষ। ছাত্রদের এখন পড়ালেখায় মনোযোগ দিতে হবে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তরুণ প্রজন্ম ভুল পথে গেলে ভবিষ্যৎ গন্তব্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনে অবদান ছাত্র সমাজের। বিকেলে শিল্পকলা একাডেমিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তোমাদের সামনে যে দায়িত্ব, সেই দায়িত্বটি গ্রহণের জন্য তোমাদের কিন্তু সঠিক প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হইহুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দুদকে টর্চার সেল ছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। তিনি বলেন, সেখানে চোখে কাপড় বেঁধে মুখে গরম পানি ঢেলে নির্যাতন করা হতো। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডেস্টিনির 2000 গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করা তার এখতিয়ারের বাইরে বলে দাবি করেন রফিকুল আমিন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল তখন দুর্নীতিগ্রস্ত তৎকালীন সময়ের দুর্নীতি দমন কমিশন, এবং সবাই একেবারে বটম থেকে টপ পর্যন্ত সবাই ছিল দুর্নীতিবাজ। এরা কিভাবে দুর্নীতি করেছে আমি রিমান্ডে থাকা অবস্থায় দেখেছি। আমি রিমান্ডে ছিলাম তাদের অধীনে 23 দিন। আগামী জুনের মধ্যে আইএমএফ সহ দাতা সংস্থা থেকে বাংলাদেশ $350 কোটি ঋণ পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এখন থেকে ডলার দর বাজার ভিত্তিক হবে বলেও মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট।
রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ না করায় শঙ্কা জাগে ঋণ পাওয়া নিয়ে। এ নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা চলে 2 মাস ধরে। সামগ্রিক অর্থনীতির যে স্থিতিশীলতা আমরা যেটা অর্জন করতে পেরেছি আবার ফিরিয়ে আনতে পেরেছি অনেকাংশেই। অবশেষে আগামী জুনে ঋণের 2 কিস্তি ছাড়ে সম্মতি জানিয়েছে আইএমএফ। সঙ্গে অন্য দাতা সংস্থার ঋণও পাওয়া যাবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। আইএমএফ এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। তবে সার্বিক অর্থনীতি ইতিবাচক হওয়ায় আইএমএফ এর ঋণ ছাড়াও বাংলাদেশ চলতে পারবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ডলারের দর খোলা বাজারে হলে 2-1টি কোম্পানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন গভর্নর। আমরা বাজার ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো এই প্রত্যাশা আমাদের আছে। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জটাকে বাজার ভিত্তিক করবো এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা। আমরা মনে করি পর্যাপ্ত সরবরাহ থাকলে স্পেকুলেটরদের কোনো আপার হ্যান্ড থাকবে না। মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমার পাশাপাশি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে আশা করেন আহসানিজ মনসুর। আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা নিয়ে নিতে পারব। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নারীদের সংরক্ষিত আসন 100তে উত্তীর্ণ করতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছে ওমেন এন্ট্রিপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে সংস্থার প্রতিনিধি দল। পরে তারা জানায় নারীরা যেন স্বাচ্ছন্দ্য ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সংস্কার সভাপতি বলেন, নারীর ক্ষমতায়নে ইসির পদক্ষেপ জানতে চেয়েছেন তারা। নির্বাচনে পর্যবেক্ষক হতে সিইসির কাছে প্রস্তাব দিয়েছে সংস্থাটি। নারীর উপর যে বৈষম্য, নারীর উপর যে অত্যাচার হচ্ছে, এই জিনিসটা অবশ্যই বন্ধ করতে হবে। আমরা দেখা শুনতে চাই না। আমরা অনেক বছর খালি দেখছি, করছি, করব, এটা শুনতে চাই না। আমরা শুনতে চাই হয়েছে, হয়ে গেছে, এখন আমরা পুরুষদের পাশাপাশি চলতে চাই। মোহাম্মদপুর কৃষি মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। বুধবার সকালে ডিএনসিসির সামনে এ মানববন্ধন করেন কৃষি মার্কেট ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আগামী ঈদের আগেই যেন তাদের দোকান বুঝিয়ে দিয়ে ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করা হয়। কুষ্টিয়ার হরিশঙ্করপুরে পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মামুনের বিরুদ্ধে। এ সময় মামুন তার 2 শিশু কন্যাকে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করে, পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে মেঘলাকে বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে মামুন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপরদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কালুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। অপরদিকে নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্লা নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এছাড়া যশোরে নির্মাণাধীন ভবনের 5 তলা থেকে পড়ে মোহাম্মদ আলাল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার পলেশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন 10 বছরের লিমন হোসেন ও 8 বছরের মানিক হোসেন। তারা দুজনই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য সফরে একের পর এক রেকর্ড করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পাশাপাশি বিনিয়োগও নিশ্চিত করেছেন তিনি। আর সবাইকে অবাক করে দিয়ে সিরিয়া ইস্যুতে নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঘোষণা আসতে পারে ইরানের পারমাণবিক ইস্যুতেও। ফলে এক স্থিতিশীল মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছে বিশ্ববাসী, এমনটি মনে করেন বিশ্লেষকদের। ইমরুল হাসান জানাচ্ছেন এর বিস্তারিত।
এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলকে পাশ কাটানোর কারণ খুঁজছেন সমালোচকেরা। মূলত ব্যবসাকে প্রাধান্য দিয়ে এই সফর শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বেশি বলে মন্তব্য করেছেন তারা। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে প্রায় $14,500 কোটি অস্ত্র চুক্তি হয়। এছাড়া দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি বলছে হোয়াইট হাউস। তবে চুক্তির মধ্যে আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ আরও বিষয়। এক প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন উন্নীত হবে। এ সময় সিরিয়া ইস্যুতেও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গেল বছর আসাদ সরকারের পতনের পর তার প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি। The cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. সৌদি আরব সফরের পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের সূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ইমরান হাসান, RTV। গাজা ইসরায়েলের বর্বর হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছে 51 জন, আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে আরও 30 জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করা যায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 2 ভাগে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 10টায় দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরেছে রিশাদ, সাকি, ফিল সিমন্স ও অন্য কোচিং স্টাফ সহ 17 জন। বাকিরা যান সন্ধ্যায়। এদিকে শঙ্কায় থাকা পাকিস্তান সিরিজ মাঠে গড়ালেও আসতে পারে সূচিতে পরিবর্তন। আরও জানাচ্ছেন রাফি আমিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্যটা আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়া। তবে যেই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা, সেই পাকিস্তান সফর এখনও শঙ্কায়। যদিও ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আসার আলোই দেখছে 5 ম্যাচের টি-20 সিরিজটি। অবশ্য লিটনরা পাকিস্তান সফর করলেও নির্দিষ্ট সময়ে তা মাঠে গড়াবে কি না, এখন সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। মূলত পাক ভারত সংঘাতে স্থগিত হওয়া PSL ফের মাঠে গড়াবে 17 মে থেকে, যার ফাইনাল 25 তারিখ। অথচ সেদিনই হওয়ার কথা সিরিজের প্রথম টি-20। যদিও এখন পর্যন্ত 2 দেশের ক্রিকেট বোর্ড থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি সিরিজ নিয়ে। তবে সিরিজটি হলে টুর্নামেন্ট পেছানো ছাড়া আর কোনো সহজ উপায়ও নেই PCBর। সবকিছু ঠিক থাকলে আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 খেলে 21 মে পাকিস্তান সফর করার কথা টাইগারদের। রাফি আমিন, RTV। সেরা সাঁতারু প্রতিভা অন্বেষণে চট্টগ্রাম পর্বে ইয়েস কার্ড পেয়েছেন 17 জন। বুধবার চট্টগ্রাম সুইমিং কমপ্লেক্সে এই বাছাই অংশ নেন শতাধিক প্রতিযোগী। ঢাকার তুলনায় বন্দর নগরীতে দারুণ সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত ফেডারেশন। সারা দেশের 15টি ভেন্যুতে 3 ধাপে বাছাই প্রক্রিয়া শেষে 50 সাঁতারুকে নিয়ে হবে 2 বছরের প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা রাখবে ফেডারেশন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গত 10 মে ঢাকায় সেরা সাঁতারুর খোঁজে নামে সুইমিং ফেডারেশন। ক্রীড়া উপদেষ্টা উদ্বোধন করেন সে আয়োজনের। ঢাকা পর্বে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবার মিশন বন্দর নগরীতে এখানে শতাধিক প্রতিযোগী থেকে বাছাই পর্বের বাধা পেরিয়ে ইয়েস কার্ড পান 17 জন, যাদের নিয়ে আশাবাদী ফেডারেশন। চিটাংয়ে এসে ঢাকার মতোই অলমোস্ট বলা যায় ওরকমই, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দিক বিবেচনা করলে আমরা এখানে অনেক বেটার সাঁতারু পেয়েছি। তো আমি আশা করি যে অন্যান্য ভেন্যুতেও ঠিক এরকমই আমরা
সাঁতারও অ্যারেঞ্জ করতে পারবো। 64টি জেলা থেকে 600 জন সাঁতারু নির্বাচন করবে ফেডারেশন। 15 জুলাই থেকে 2 অক্টোবর পর্যন্ত ঢাকায় হবে দ্বিতীয় পর্ব। এই ধাপে বাছাই করা হবে 100 জনকে। তৃতীয় পর্বে 50 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে তাদের 2 বছর প্রশিক্ষণ দেবে ফেডারেশন। এই কার্যক্রম চলবে এবছর 10 নভেম্বর থেকে 2027 সালের 10 নভেম্বর পর্যন্ত। তাদের আমরা আমাদের ক্যাম্পে, নিজস্ব ক্যাম্পে রাখবো, আমাদের ব্যবস্থাপনায় রাখবো, তাদের অ্যাকোমোডেশন, ফুড প্লাস স্কুল। তো এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট এবং আমি মনে করি যে এই সুযোগটা কোনো গার্ডিয়ানকে হাতছাড়া না করার জন্য। এই সাঁতারুরাই একসময় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন বাংলাদেশের পতাকা, এ প্রত্যাশা আয়োজকদের। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।